দেশে গত ২৪ ঘন্টায় হাম এবং উপসর্গে মারা গেছে ১৬ জন। এর মধ্যে রাজশাহীতে মারা গেছে ১০ জন। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১,৪৩৪ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫২৮ জনের মৃত্যু হলো। এদিকে সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১,৪৩৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৬,২১৪ জন। সারা দেশে হাম এবং হাম উপসর্গে শিশু মৃত্যু ও সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশ জুড়ে শিশু মৃত্যুর ৫০০ ছাড়িয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ অঞ্চলে ছুটি বাতিল হয়েছে সংশ্লিষ্টদের। এদিকে শিশুদের পাশাপাশি বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। চিকিৎসা সেবা পেতে হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড় বাড়ছে। পটুয়াখালীতে হাম সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, যে কারণে ছুটি বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ডাক্তার নার্সদের। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। আমাদের তো ছুটি পাবো না আমরা, ইনশাল্লাহ আমরা রোগীদের পাশেই থাকবো, ছুটি পাবো না আমরা। পটুয়াখালী হাসপাতালে রোগীর চাপ সামলাতে ৪০ থেকে ৬০ বেডে উন্নীত করা হলেও এখনও ৩ গুণ বেশি রোগী। ভোর ৪:৩০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শয্যা ও দরকারি ঔষধপত্র না পাওয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা। হাওর এলাকার সুনামগঞ্জে হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের মধ্যে যতদূর সম্ভব ছোট বাচ্চাদের নিয়ে জার্নিটা কম করা ভালো। শয্যা সংকট, বিশেষজ্ঞ ডাক্তার, লোকবল সহ রয়েছে পর্যাপ্ত ঔষধ ও সরঞ্জামের অভাব। মুখে কতটা বাড়িছে, বাচ্চা নরম অশান্তি বেশি করে আর হাসিটা বেশি। আমরা লেখা দিছি সব ওষুধ, আমরা আইনা দিছি, এরা খালি সব দিছে, খালি গ্যাসটাই হেরা দেয়। নিউমোনিয়া থেকে তারা বলছে হাম হয়ে গেছে। হাম চিকিৎসা তো সরকারি চিকিৎসা, আমি নিজে টাকাতে কিনে আমি চিকিৎসা করেছি। এদিকে কুড়িগ্রাম হাসপাতালে পর্যাপ্ত ঔষধ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রয়েছে চাপ সামলানোর ব্যবস্থা। আমার স্বামীও অসুস্থ, ওই একই রোগ, ওনারও হাম রোগ। ৩ দিন পর আজকে আলামিন মাসুদ স্যার বলেছে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে, আগামীকাল লিশ কই দিবে। কুড়িগ্রাম হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ জন বয়স্ক। নূর তাজমিন নীর, ৭১। সুনামগঞ্জে হাম ও উপসর্গে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসব সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাম ও উপসর্গ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে? হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? মনি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জে হামের যে সংক্রমণ সেটি দিন দিন বেড়ে চলছে আমরা দেখেছি, এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় ৫০০ শতাধিক রোগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন এবং বাড়ি ফিরে গেছেন কিছু সংখ্যক রোগী। এখন পর্যন্ত ভর্তি রয়েছেন প্রায় ৮৩ জনের উপরে। আমি এখন এই মুহূর্তে হাসপাতালটাতে আছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে হাসপাতালের ওয়ার্ডে এখনো রোগীরা আসলে রয়েছেন, এবং তাদের যে অভিযোগ বা তারা যেমনটা বলছেন যে হাসপাতালে এক ধরনের সেবা পাওয়া যাচ্ছে, শুধু নামমাত্র সেবা, এবং সেইখানে যে প্রাথমিক চিকিৎসাটা তারা পাচ্ছেন, আর যে জটিলতা হয়ে গেলেই সিলেট বা অন্য জায়গাতে রেফার করা হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এই জায়গাতে ডাক্তারদের সাথে, তারা বলছেন যে রোগীর চাপ বেড়েছে, এই রোগীর চাপ বাড়ার কারণেই মূলত তারা হিমশিম করছেন সেবা দিতে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এখন পর্যন্ত এই সুনামগঞ্জ সদর হাসপাতালে হাম সন্দেহে ১৮ জন রোগী অর্থাৎ শিশু রোগী মারা গিয়েছে, এবং আর যদি বলি নিশ্চিত একজন রোগী মারা গিয়েছে। তবে যেটি হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করার পরেও আসলে
আসলে অনেক দিন পরে শনাক্ত হচ্ছে হাম। এখানে হামের যে চিকিৎসা বলা যায় যে স্বাভাবিক চিকিৎসা পাওয়া যাচ্ছে, গুরুতর তেমন কোনো বড় পর্যায়ের চিকিৎসা এই লোক স্থানীয় পর্যায়ে পাচ্ছেন না। সাধারণের অভিযোগ তারা চিকিৎসা সামগ্রী পাচ্ছেন না ওষুধ সামগ্রী। এই যে অভিযোগ তারা করছেন এবং এই অভিযোগ আমরাও দেখেছি আসলে বাস্তবিক করতে এখানের পরিবেশও অতটা উন্নত নয়। হামের যে সংবেদনশীল চিকিৎসা প্রয়োজন সেটি তারা পাচ্ছেন না। একটু জটিল হলে, শ্বাসকষ্ট হলেই সিলেটে রেফার করা হচ্ছে। এবং ভুক্তভোগীরা, আমরা যদি একজনের সাথে কথা বলি যে এখানে আসলে কি পরিমাণ আপনারা সেবা পাচ্ছেন বা আপনারা ওষুধ নিজের টাকা দিয়ে কিনছেন? আমরা নিজে বাচ্চা ভর্তি হচ্ছি, নিজের টাকা দিতে চিকিৎসা চলতেছে। নিজের টাকা। পরিবেশ কেমন? পরিবেশ তো হয়তো কইতে যায় না। শুনলেন আপনিও যে এখানে আসলে এই জায়গাতে তারা নিজের টাকা দিয়েই অনেক ওষুধ কিনতে হচ্ছে, মেডিসিন কিনতে হচ্ছে এবং তাদেরকে একটু জটিল হলেই সিলেটে রেফার করা হচ্ছে। আসলে বাস্তবিক করতেই হামের সংক্রমণ বাড়ছে, তবে এখনো পর্যন্ত ওইভাবে চিকিৎসাটা এখানে অনুকূল নূর আহমেদ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরো জানবো এই বিষয়ে। দর্শক, সুনামগঞ্জে হাম ও উপসর্গে আক্রান্ত রোগীদের নিয়ে হাসপাতালের অব্যবস্থা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শহীদ নূর আহমেদ। লক্ষ্মীপুর পৌর এলাকায় বেড়েছে মশার উপদ্রব। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ পৌরবাসী। ময়লা, খালে আবর্জনা, জলাবদ্ধতা আর নিয়মিত স্প্রে না থাকায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। এছাড়া পৌরসভার ড্রেনের বেশিরভাগই অংশই খোলা থাকায় ঝুঁকি বাড়ছে। পৌর প্রশাসক জানান, ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আতর মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর পৌর এলাকায় মশা এখন দিন রাতের নিত্য উপদ্রব। ঘরের দরজা জানালা বন্ধ করেও মেলে না রেহাই। বাসাবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতেই একই অবস্থা। পৌরসভার প্রায় 30 কিলোমিটার দীর্ঘ ড্রেন লাইনের অধিকাংশই খোলা। দুর্গন্ধে নাভিশ্বাস দশা। জমে থাকা ময়লা, আবর্জনা, স্থির নোংরা পানি মশার প্রজনন ক্ষেত্র। বিশেষ করে সায়েদাবাদ বাস টার্মিনাল, হাসপাতাল রোড, নিউ মার্কেট, সরকারি কলেজ এলাকা, স্টেডিয়াম রোড ও পৌর বাস টার্মিনাল এলাকায় পরিস্থিতি ভয়াবহ। মশা এমন উপদ্রব বাড়ছে, বাচ্চারা তো খুবই অতিষ্ঠ, আমরাও অতিষ্ঠ মশার অত্যাচারে। কিছুক্ষণ আগে একজন আসছে, এখন মোটামুটি আমরা ওষুধ দিয়েছি, আছে মোটামুটি। সদর হাসপাতালে আসছি, এখন ভর্তি হয়েছি চিকিৎসা। সমস্ত রোগীরা কষ্ট পাইতেছে, এত মশা, গন্ধ বাসে থাকা যায় না। চিকিৎসকরা বলছেন, এভাবে পানি জমে থাকলে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া সহ মশাবাহিত আরও রোগের ঝুঁকি বাড়বে। শিশু, বয়স্ক ও অসুস্থরা বেশি থাকবেন ঝুঁকিতে। অন্যদিকে বাসাবাড়ির আশেপাশে পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার আহ্বান রাখেন সিভিল সার্জন। পৌর প্রশাসক জানান, ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মশার প্রজনন স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আসলে সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। প্রথমত হচ্ছে আমরা দুই ধরনের পদক্ষেপ, সচেতনতামূলক এবং আরেকটা হচ্ছে আমরা যে মশার যে স্থানগুলো ওগুলো চিহ্নিত করে ওগুলো ধ্বংস করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বর্ষার আগে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা মানুষজনের। হাসান আহমেদ, ৭১। পহেলা জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার। রবিবার বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। এর আগে বিকেলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর রিপোর্টে।
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিলকে ঘিরে রোববার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়। সকাল 11:30টার দিকে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা দুপুর গড়ায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেছে বিচারক। বিষয়ে যে মামলাগুলো সেখানে রাষ্ট্রপক্ষ থেকে তার যদি আসামি পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে স্টেট ডিফেন্স দেওয়া যায়। সেখানে এই মামলাগুলোতে রাষ্ট্র সে চিন্তা করবে যে হত্যাগুলো বা যে দর্শনগুলো অভিযোগটা স্পষ্ট যে সেগুলি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এবং সেখানে ঘটনা পারিপার্শ্বিকতা সব কিছুই স্পষ্ট। সেগুলি তারা তদন্তকারী কর্মকর্তা সেখানে নিজের সেই তদন্ত করে স্বল্প সময়ের মধ্যেই উনি এই ধরনের চার্জশিট দাখিল করতে পারেন এবং বিচারকের কাছে যে আমাদের আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, যে সরকারের যে আইন আছে বা রাষ্ট্রের যে আইন আছে, তিনি ওই আইনটাকে ফলো করে চার্জশিট যিনি অভিযোগ গঠন করবেন, অভিযোগের পর থেকে তিনি প্রতিদিন এই মামলার কার্য পরিচালনা করতে পারবেন। সিআইডির ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। 1 নম্বর আসামি সোহেল রানা সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। দেশজুড়ে আলোচিত এই মামলায় 5 দিন তদন্ত শেষ করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই মামলার সকল বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ হবে বলেও তাদের আশা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিয়ালদিতে রামিসার গ্রামের মোল্লা বাড়িতে চলছে শোক। 2 দিন পর ঈদ, কিন্তু স্বজন ও গ্রামবাসী এখন শোকে কাতর। তারা বলছেন, প্রতিবার ঈদে যে রামিসা চঞ্চল পায়ে ছুটে বেড়াতো সেই গ্রামেরই এক কোণে চিরনিদ্রায় শুয়ে আছে সে। গোটা গ্রামের আনন্দ উচ্ছ্বাস তাই ম্লান হয়ে গেছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর স্কুল ছুটির পর ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি সিরাজদি খানের শিয়ালদিতে ছুটে আসতো ছোট্ট রামিসার পুরো পরিবার। এবারও আনন্দে মেতে ওঠার কথা ছিল রামিসার, অথচ আজ সেই গ্রামেরই এক কোণে শুয়ে আছে রামিসা। রামিসাকে ছাড়া এবারের ঈদের কোনো আনন্দ নেই তার পরিবার সহ পুরো গ্রামে। ঈদ তাদের কাছে আজ বিবর্ণ ও প্রাণহীন। ছোট মানুষ ঢাকায় সারাদিন বন্দি থাকতো, দেশে আসার পরে হই হুল্লা হতো, খুব ভালো লাগতো। সবার ঘরে আলো ফুটবে, সবার ঘরে ঈদ আসবে, কিন্তু মা বাবার ঘরে বা ওদের ঘরে কখনো ঈদ আসবে না। কোনো কিছু দিয়ে রামিসার শূন্যতা পূরণ করা সম্ভব নয় বলছেন প্রতিবেশীরা। এখানে আসার কথা ছিল, এই মাত্রার মধ্যে সম্ভবত ওরা ঘোরাফেরা করতো, খেলাধুলা করতো, কিন্তু সামনে ঈদ, কিন্তু সেই ঈদটা সে উদযাপন করতে পারলো না। স্কুল ছুটি হইলে সবার লগে আনন্দ ফুর্তি করতো, অনেক কিছুই করতো। এদিকে রামিসার হত্যাকারী সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যায়ের ভারে ন্যায়ের মানদণ্ড ভেঙে যায়। যে সকল নরপশুরা তছনছ করে দেয় সাজানো বাগান, এই বাগানগুলি যাতে নষ্ট না হয়, সরকার প্রধান যেটা বলেছে যে বিচার হবে, প্রত্যাশা দিয়েছে আমাদের। আমরাও আশা করি যে এটা কার্যকরী হোক। সন্তান হারালে ঈদের চাঁদ কোনো আনন্দ নিয়ে আসে না, আসে কেবল এক বুক কষ্ট আর দীর্ঘশ্বাস নিয়ে। রামিসার পরিবারের এখন একটাই প্রত্যাশা, ন্যায় বিচার ও অপরাধীর শাস্তি নিশ্চিত হোক। শাকিলা শম্পা, 71। বরগুনার আমতলীতে 14 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার খালু আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী তার খালাখালুর সাথে একই বাসায় থাকত। পুলিশ জানায়, ঘরে একা পেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে
ধর্ষণ করে আলমগীর। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই কিশোরী। রাতেই খবর পেয়ে পুলিশ উপজেলার খাগদন এলাকা থেকে আলমগীরকে আটক করে। আর ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার মামলার পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করিয়া যে যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্ত আলমগীর মৌলভীকে আমরা গ্রেপ্তার করে আমাদের পুলিশের হেফাজতে নিয়ে আসি। এখন এই পর্যন্ত আমরা ভিকটিমকে মেডিকেল চেক আপের জন্য বরগুনা সদর হাসপাতালে প্রেরণ করেছি এবং তার নানি বাদী হয়ে এই সংক্রান্ত মামলা দায়েরের কার্যক্রম চলতেছে। মেহেরপুরে 9 বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামি শাকিল হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। পিপি মোস্তাফিজুর রহমান জানান, দেশে এই প্রথম 29 কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় দিয়েছে আদালত। এর আগে 2025 সালের 16 জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতন করে ধর্ষক শাকিল হোসেন। পরে গ্রামবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পিরোজপুরে মঠবাড়িয়ায় একই দিনে আলাদা দুটি স্থানে 2 যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ফুলঝুরি গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, ধানিসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে মোহাম্মদ ইউসুফ শরীফকে কুপিয়ে জখম করে একই এলাকার আলমগীর শরীফের পরিবারের সদস্যরা। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নে পোশাক ব্যবসায়ী আবুল কায়েমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশ ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসী গ্রুপ। এ সময় পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলছে। রবিবার রাত 2:30টার দিকে র্যাব ক্যাম্প ঘেরাও করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রাতে সন্ত্রাসী ইয়াসিন বাহিনী জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্প ঘেরাও করে গুলি করতে থাকে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, একই সময়ে জঙ্গল সলিমপুরের অলিনগরে পুলিশ ক্যাম্পেও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী এ সময় আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি নেই। একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেস রিকগনিশন প্রযুক্তি সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়ি চালক সহ মোট 1158 জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন তিনি। এক্স ক্যামেরা পয়েন্টে একজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে, তার ছবি নিয়েছে। ওয়াই ক্যামেরা পয়েন্টে ওই ব্যক্তি গেলে ওয়াই ক্যামেরা এক্সের এই তথ্যটা পাবে, শনাক্ত করতে পারবে। এইভাবে ফেশিয়াল রিকগনিশনে সক্ষম এআই ড্রিভেন ক্যামেরা, এটি সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন প্রত্যেকটা এলাকা এই মনিটরিংয়ের ব্যবস্থার জন্য আগামী দিন আমরা পদক্ষেপ নেব। সড়কের ঈদযাত্রায় দ্বিতীয় দিনে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ছিল যানজট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি বাড়লেও যাতায়াত ছিল নির্বিঘ্ন। এছাড়া টাঙ্গাইলে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যানজট 13 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। এদিকে যানবাহনের চাপে পদ্মা ও যমুনা সেতুতে বেড়েছে টোল আদায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে রোববার ভোর 4টা থেকে দীর্ঘ 13 কিলোমিটার এলাকায় দেখা দেয় এই যানজট। হাইওয়ে পুলিশের তৎপরতায় সকাল 10টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দীর্ঘ সময়ের এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, গণপরিবহন ও পণ্যবাহী গাড়ির চালকেরা। গজারিয়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণেই মূলত এই দীর্ঘ জট। আমরা ঢাকা থেকে আসছি, কুমিল্লা যাব, এখানে 1 ঘন্টার মতো নিচে বসে প্রায় আপনার ঘন্টাখানেক উপরে আসছি, এখানে প্রায় 8 ঘন্টা।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো রকম দুর্ভোগ ছাড়া পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষেরা নিরাপদে ফিরছেন বাড়িতে। যমুনা সেতুতে 24 ঘন্টায় দুই প্রান্ত দিয়ে 32,649টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 2,96,69,900 টাকা। এদিকে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যমুনা সেতু মহাসড়ক 4 লেনের কাজ শেষ হওয়ায় অবস্থা অনেকটাই ভালো। এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত 4 লেনের কাজ শেষ না হওয়া এই 13.5 কিলোমিটার সড়ক এলাকায় জটের আশঙ্কা আছে। এলাকার সংসদ সদস্য জানান, তিনি মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে সার্বক্ষণিক মনিটরিংয়ে আছেন। হাজার হাজার মানুষ তাদের গ্রামে যাচ্ছেন এবং যাত্রা শুরু করেছেন। ইতিমধ্যেই যানজট শুরু হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে গতকালও টাঙ্গাইল জেলা প্রশাসক সহ আইন প্রয়োগকারী সংস্থান সহ সবার সঙ্গে কথা হয়েছে। আজকেও আমরা কথা বললাম একটু আগেই। যশোরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ, তবে ঢাকার কিছু অংশে সামান্য যানজট থাকলেও বেশিরভাগ সড়কে নির্বিঘ্নে চলাচল করছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের চালকরা। তবে অভিযোগ, মহাসড়কের 3 চাকার যানবাহন, নসিমন, করিমন ও মোটরসাইকেলের কারণে অনেক জায়গায় ধীর গতিতে চলছে পরিবহন। হাসান আহমেদ, ৭১। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট, তাই এবার স্বস্তির ঈদ যাত্রা হবে বলছে হাইওয়ে পুলিশ। তারপরেও ঈদের আগের কয়েকদিন যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া মহাসড়কে যেখানে সেখানে যাত্রী ওঠানামা বন্ধ রাখতে বিশেষ নজরদারির আবেদন জানিয়েছে চালক ও যাত্রীরা। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের সংখ্যা। যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে তাদের দাবি, মহাসড়কে যেখানে সেখানে যাত্রী ওঠানামা বন্ধে আরো কঠোর হতে হবে। পুলিশ প্রশাসন যদি ঠিক মতো সার্ভিস দেয় তাহলে যানজটটা ক্লিয়ার থাকে। প্রত্যেক বাজারেই দেখছি যে পুলিশ আছে, পুলিশ ডাইনে বামে সবখানেই আছে। এখন যানজট নাই, যানজট ক্লিয়ার, রাস্তাঘাট একদম ক্লিয়ার। বাজারে জাম থাকে একটু পর আবার সাইডে 2-1 মিনিট পর। হাইওয়ে পুলিশ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব এলাকায় যানজট হওয়ার শঙ্কা রয়েছে সেখানে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে, যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে এবং ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি প্রতিরোধে কাজ করছে হাইওয়ে পুলিশ। ট্রাফিক ডিউটি দেওয়া হয়েছে এবং রাত্রিকালীন একাধিক মোবাইল টিম কাজ করতেছে। আমরা পশুবাহী গাড়িগুলোকে বিশেষ নজরদারিতে রাখতেছি। তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্পট দিয়ে পার করে দেওয়া, ছিনতাই প্রতিরোধে বা ডাকাতি প্রতিরোধে আমরা কিছু ডেপ্লয়মেন্ট করেছি। তারা সেই পশুবাহী গাড়িগুলোকে নিয়মিত তদারকি করে থাকে। আর হাইওয়ে ডিআইজি জানান, যানজট নিরসনে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবার যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে যেতে পারবেন। অতিরিক্ত ফোর্স মোতায়েন সহ ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রার পথে মহাসড়কে যাতে ছোট যানবাহন বা 3 হুইলার রাস্তায় না আসতে পারে সে ব্যাপারে কঠোরভাবে দৃষ্টি রাখা হবে। এদিকে অল্প সময় নির্বিঘ্ন ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা নিশ্চিত করা হবে, জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। এবার ঈদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষ নিরাপদে যাতায়াত করবে, এমনটাই প্রত্যাশা যাত্রী ও চালকদের। মনিরা কাজুরি, ৭১। ঈদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, যানজট কমাতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাই। ঢাকা চট্টগ্রাম কুমিল্লার অংশে 103 কিলোমিটার, সেখানে 10টি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 6টি জায়গায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে কুইক রেসপন্স টিম এবং মোবাইল টিম কাজ করছে। তবে হাইওয়ে পুলিশ বলছে এই বছর নির্বিঘ্নে ঘরমুখী মানুষ তাদের ঈদ উদযাপন করার জন্য বাড়ি ফিরতে পারবে। তবে সেই সাথে কার আগে কে যাবে, যত্রতত্র যাত্রী ওঠানামা করা, সেগুলো যদি বন্ধ
বন্ধ না হয়, নসিমন, করিমন এবং সেই সাথে সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল যদি অবাধে চলাফেরা করে, ইউলুক 6টি ইউলুকের মধ্যে যদি সেই সিএনজি, অটোরিক্সার দৌরাত্ম্য থাকে তাহলে কিন্তু খানিকটা ধীর গতি হতে পারে। তাছাড়া দাউদকান্দি টুলপ্লাজা এলাকায় টুলের নেওয়ার যে গতি বা ভাঙতি নেই, সেই জায়গায় ধীরগতি যদি হয় সেগুলো হলে কিছুটা ধীরগতি হতে পারে। তবে হাইওয়ে পুলিশ বলছে যে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফেরার জন্য সকল রকম ব্যবস্থা করা হয়েছে। 10 মিনিটের মধ্যে পুলিশকে সাধারণ মানুষ কল দিলেই সেখানে কুইক রেসপন্স টিম, সেই সাথে 10টি মোবাইল টিম সেগুলো কিন্তু পাওয়া যাবে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীরা কিন্তু বলছেন যে একটি অসুস্থ প্রতিযোগিতা থাকে সেই ঈদে বাড়ি ফেরা নিয়ে। সেই অসুস্থ প্রতিযোগিতা রোধ করার জন্য চালক এবং যাত্রীদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে জায়গায় সচেতনতা বাড়াতে হবে, যেখানে সেখানেই কিন্তু যাত্রীদের নামিয়ে দেওয়া, যেখানে সেখানে যাত্রীদেরকে আবার সেই যাত্রায় ওঠানো, সেই ওঠানামা যথাযথ ওঠানামা বন্ধ করার জন্য কিন্তু চালক এবং যাত্রীদেরকে কিন্তু সচেতন হতে হবে। সেই জায়গাগুলো যদি বন্ধ হয়, সেই সাথে মহাসড়কে যদি 3 চাকার যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু এই যাত্রা অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক হবে এবং তার জন্যে চালক এবং যাত্রীদেরকে সাবধানতা অবলম্বন করার কথাই কিন্তু যাত্রী এবং যাত্রীর চালকরা কিন্তু বলছেন। তবে সব কিছু মিলিয়ে বলা যায় এবছর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক প্রকার স্বস্তিদায়ক ঈদ যাত্রা হবে বলে হাইওয়ে পুলিশ এবং চালক এবং মালিক সমিতি কিন্তু সকল রকম ব্যবস্থার কথাই কিন্তু জানান দিচ্ছে। মুন্নি। কাজী এনামুল হক, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। ঈদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কাজী এনামুল হক যুক্ত ছিলেন। কোরবানির ঈদের বাকি আর মাত্র 2 দিন, তাই পশুগুলোকে হাটে তোলা আর বিক্রিতে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন রংপুর বিভাগের খামারি ও কৃষকরা। তবে ব্যবস্থাপনা সহ খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা খামারিদের। এদিকে প্রাণী সম্পদ কর্তারা বলছেন এবার জেলায় 20 লাখের বেশি গরু প্রস্তুত রয়েছে। সহকর্মী শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য বিভিন্ন সাইজ ও দামের গরু প্রস্তুত করছেন রংপুরের খামারি ও কৃষক। খামারিরা বলছেন হাটের সঠিক মনিটরিং, ভারতের গরু অনুপ্রবেশ রোধ সহ দালালদের দৌরাত্ম্য কমাতে পারলে এই ব্যবসায় টিকে থাকতে পারবেন তারা। ইন্ডিয়া থেকে বেশ গরু আসে এবং ইন্ডিয়া থেকে যখন গরু আসে তখন আমাদের গরুগুলোর দাম কমে যায়। আমরা সরকারের কাছে চাওয়া থাকবে যে বাজার ব্যবস্থা ভালো, দালাল যেন মুক্ত থাকে। তবে গোখাদ্য সহ সঠিক বাজার ব্যবস্থাপনায় প্রকৃত দাম থেকে বঞ্চিত হবার শঙ্কা তাদের। গোখাদ্য যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আমরা সেভাবে গরু পোষা আসলে আমাদের দুষ্কর হয়ে যাচ্ছে। লালন পালন করার পরে যে আমরা 10 টাকা পাবো, এই ধরনের সুযোগ সুবিধা আমাদের একটু খুব কম হচ্ছে। যদিও প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে গরু অনুপ্রবেশের সুযোগ নেই, সার্বক্ষণিক মনিটরিংয়ে সজাগ রয়েছেন তারা। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছেন। আমরা স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে চলছি। আশা করি কোনো সমস্যা হবে। রংপুর বিভাগে 200টি স্থায়ী ও অস্থায়ী হাটের মাধ্যমে এসব গরু কেনাবেচা হচ্ছে। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না ইলিশ। এতে চরম হতাশা নিয়ে নদী তীরে ফিরছেন জেলেরা। একদিকে ঈদ, তার উপর ঋণের বোঝায় বাড়ছে দুশ্চিন্তা। নদীর বুকে জেগে ওঠা ডুবোচর, অবৈধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনে ইলিশ কমছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ ও বিশেষজ্ঞরা। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার কথা থাকলেও বাস্তবে তার ভিন্ন চিত্র। জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে তীরে ফিরছেন জেলেরা। তারা জানান, ধার দেনা করে ইলিশ পাওয়ার আশায় নদীতে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। 2 মাস নিষেধাজ্ঞা শেষে নদী থেকে অল্প কিছু মাছ ধরা পড়ছে। এতে ট্রলারের জ্বালানি তেলের দাম সহ অন্যান্য খরচও উঠছে না। এছাড়া তাদের অভিযোগ, নদীতে অবৈধ জাল দিয়ে অনেকেই মাছ ধরছে। 10,000-15,000 টাকা খরচা, মাছ পাই 3,000-4,000 টাকা। এই মাছ আছে তেল কিনা তেল লগে মিলে না, ভর্তা মিলে না, জাল সাবারের জন্য হালাই তুই রাস্তা রাস্তা আডি। নদীতে বিন্দি জাল আছে,
আবার নেট আছে, এই চাপলি মাছ এরা ধরিয়া মারিয়া লায়। জেলেদের পাশাপাশি আড়তদাররাও আছেন বিপাকে। পর্যাপ্ত মাছ না থাকায় আগের মতো হাক ডাকও নেই আড়তে। মাছ নাই, বেচা কিনেও নাই, মাছও নাই, না খাই মিথ্যে আছি। অভিযানের পর থেকে কোনো মাছের কোনো নাই, মাছ নাই নদীতে, আমরা খুব সমস্যায় আছি। জলবায়ু পরিবর্তনে নদীর মাছের খাবার কমছে, পাশাপাশি নানা অবৈধ জালের কারণে ইলিশ বাধাগ্রস্ত হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। নদীতে দখল, দূষণ এইগুলোর কারণেও কিন্তু নদীর খাদ্য কমে যাচ্ছে। তার মানে মাছের যে খাবার, যেটা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন আছে, এটা কমে যাচ্ছে। এবং এটার পাশাপাশি একটা বড় কারণ হচ্ছে সাগর থেকে যেই জায়গা দিয়ে আসলে নদীগুলোতে মাছ ঢুকবে, এই মুখে প্রচুর পরিমাণ অবৈধ জাল, বাধা, বেহুন্দি, চর ঘেরা থেকে শুরু করে নানা ধরনের অবৈধ জালের কারণে কিন্তু সাগরের মধ্যে মাছটা আসতে পারছে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এই মৌসুমে নদীতে ইলিশ কম পাওয়া যায়। তবে জুলাই আগস্টের বৃষ্টিতে নদীর পানি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যখন প্রচুর বৃষ্টিপাত হবে, নদীতে পানির উচ্চতা বাড়বে, তখন ইলিশগুলো আবার ফিরবে বেশি দলে দলে, ঝাঁকে ঝাঁকে। এবং আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি তখন জেলেরা বেশি পরিমাণে মাছ পাবে এবং তাদের কাঙ্ক্ষিত মাছ পাবে। মৎস্য বিভাগের তথ্য মতে এবছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। শান্তা ইসলাম, ৭১। ঢাকার ধামরায় পশ্চিম দেপাশাই এলাকার বংশী নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ হয়নি 4 বছরও। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ দুই পাড়ের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এলাকাবাসী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান একটি বাঁশের সাঁকো নির্মাণ করলেও সেটিও ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2004 সালে বংশী নদীর উপর নির্মিত পুরনো সেতুটি দুর্বল হওয়ায় আবার নির্মাণের জন্য কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামারজান আনোয়ারা জিবিকে। এরপর 2022 সালের 31 মে সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু করে। 2023 সালে জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তারা পুরনো সেতু ভেঙে কাজ ফেলে চলে যায়। পরে 2022 সালের 6 নভেম্বর রিটেন্ডারে 6 কোটি 64 লাখ টাকায় কাজ পায় মেসার্স উপকূল কর্পোরেশন। চুক্তি অনুযায়ী 2026 সালের আগস্টে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 2 বছর পার হলেও শেষ হয়নি 60% কাজও। যেখানে 40 থেকে 50 জন কাজ করার কথা, সেখানে মাত্র কাজ করতেছে 4 থেকে 5 জন। জানি না এই ব্রিজ কবে নাগাদ শেষ হবে। এবারও যদি নির্মাণ না হয় তাহলে আমাদের হাজার হাজার লোক ব্যাপক অসুবিধা এবং ক্ষতির সম্মুখীন হবে। যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ প্রতিদিন ভোগান্তির সম্মুখীন হয়েছে। এলাকার লোকজন জানান, সেতু না থাকায় ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। এটা টার্গেট দিলে আমরা 6 মাসও শেষ করে দিতে পারি, 3 মাসও শেষ করে দিতে পারি। সবকিছু হলো আপনার মানির উপরে, ঠিক আছে? আমার সাব কন্ট্রাক্টরের সমস্যা থাকতে পারে, মেন ঠিকাদারেরও সমস্যা থাকতে পারে, এই ব্যাপারে আমি জানি না। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, মিক্সচার কোম্পানির শিডিউল না পাওয়ায় পাইলিং কাজে দেরি হয়েছে। উপজেলা প্রকৌশলী জানান, প্রাকৃতিক দুর্যোগে বিলম্ব হলেও দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। যেহেতু পাইল ঢালাই হলো আমার রেডি মিক্স দিয়ে করতে হয়, তো এই জন্য রেডি মিক্স কোম্পানির শিডিউল পাওয়ার বিষয় ছিল। তো বর্ষায় পানি আসার কারণে ওই পাইল আমি করতে পারিনি আগের সিজনে। এই সিজনে সেই পাইল করে আমাকে বাকিটা করতে হয়েছে। প্রাকৃতিক কিছু প্রতিকূলতার কারণে এই কাজটা হতে একটু সময় লাগছে। মাঝখানে বৈশ্বিক কিছু প্রতিকূলতাও গেছে, আমরা এটা ওভারকাম করতে পারছি। আশা করি খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে। দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি দুই পাড়ের মানুষের। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, দ্রুত কাজ শেষ না করার বিষয়ে কি জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি যে পশ্চিম দাপসাই বংশী নদীতে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজ নির্মাণের কাজ চলছে সেইখানে। তাই আপনি দেখতেই পাচ্ছেন ব্রিজটি কিন্তু এখন পড়ে রয়েছে। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোকই কিন্তু এই মুহূর্তে কাজ করছে না। আপনি যেটা বলেছেন কি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে বিভিন্ন ঢালাই জটিলতার কারণে তারা মেশিন না পাতে তারা এই কাজের ধীরগতি তৈরি হয়েছে।
হয়েছে। মূলত স্থানীয়রা বলছেন যে তারা যে পরিমাণ শ্রমিক দিয়ে কাজ করার কথা তারা 2-3 জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। আর বর্তমানে ঈদের 15 দিন আগেই কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন নিয়েই চলে যায়, কাজটি ফেলে রেখেছে। আর বর্তমানে এই সেতু দিয়ে পারাপারে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশে একটা সেতু করার কথা ছিল, তারা বাঁশের একটি নরবরেও সাঁকো তৈরি করে গেছেন, যেখান দিয়ে প্রতিদিন চলতে মানুষের কষ্ট হচ্ছে। আমরা একজন যে স্থানীয় লোক রয়েছে তার সাথে কথা হলো যে এই ব্রিজটি কতদিন আগে ভাঙছে, এখন এই ব্রিজটি করতেছে না, কতদিন, কি সমস্যা হচ্ছে আপনার? আসসালামু আলাইকুম। আমি ঢাকা জেলার ধামরাই থানার সোমবাগী নদীর দেবসাই গ্রামের বংশী নদীর যে ভেঙেছে সেই সম্বন্ধে আমি বলতেছি। এটা 4 বছর হয়, বিগত 4 বছর আগে এই সেতু ভেঙেছে, কিন্তু আদৌ পর্যন্ত এটার কাজ হইতেছে না। এখানে নির্মাণ শ্রমিক 2-3 জন দিয়ে কাজ করতেছে দীর্ঘদিন ধরে, এবং আজ 4 বছর হয় এই মানুষের দুর্ভোগ পোহাইতেছে। এনে একটা বাঁশের সাঁকো আছে, এটা দিয়ে মানুষ আসতে পারে না, বাচ্চারা মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া অনেক দুর্ভোগ হয়। এইটা আমরা প্রশাসনকে আমরা অনুরোধ করব যেন এই সেতুটা আমাদের দ্রুতভাবে হয়। বংশী নদীর উপরে এই সেতু অনেক গুরুত্বপূর্ণ সেতু, ওনারা ঠিকাদার প্রতিষ্ঠান। ধন্যবাদ। মনে শুনছিলেন যে একজন স্থানীয় বলছিলেন যে এই বৃষ্টি না হয় তাদের বিভিন্ন দুর্ভোগ হচ্ছে। আমি আরেকটা বিষয়ে যোগ করে, সেটা হলো আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে দ্রুত সময়ে বৃষ্টি নির্মাণ কাজ শেষ করবেন। মুন্নি, এই ছিল আমার কাছে বংশী নদী ব্রিজের সর্বশেষ। রাসেল হোসেন সঙ্গেই থাকবেন। ঢাকার ধামরায়ে বংশী নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ হয়নি 4 বছরেও। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে রাসেল হোসেন যুক্ত ছিলেন। আছেন একাত্তরে, চলছে দেশযোগ। 2009 সালের আজকের এই দিনে আঘাত করা ঘূর্ণিঝড় আইলার 17 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই দুর্যোগের ক্ষত এখনও শুকায়নি পটুয়াখালীর উপকূলীয় রাঙাবালির মানুষের মন থেকে। কোথাও নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কোথাও আবার ভাঙা অথবা দুর্বল বেড়ি বাঁধের কারণে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে মানুষ। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। রাঙাবালির চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর বঙ্গোপসাগরের একেবারে কাছাকাছি এই জনপদের মানুষের প্রতিদিনই বাড়ছে নদী ভাঙনের ভয়। হোসনেরা বেগম তাদেরই একজন। আইলার পর নদী ভাঙনে হারিয়েছেন ভিটেবাড়ি, কিন্তু বদলায়নি তার ভাগ্য। এখন জোয়ারের পানি বাড়লেই ভয় বাড়ে হোসনেরার, কারণ নদীর পার ভেঙে যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। জোয়ারে ডুবি বারদায় বাসি, আমরা খুব অনেক কষ্টে আছি। আমরা পানিতে আবার হিবে আমাগো উডান বাড়ি সব ভরিয়া যায়, কিন্তু ঘর বাড়ি নেবার এমন কোনো আমাগো অস্তিত্ব নাই। শুধু হোসনেরা নন, নয়ারচর গ্রামের প্রায় 2 শতাধিক পরিবার একই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, এসব পরিবারগুলোকে বাইরে রেখেই নির্মাণ করা হয়েছে বেড়িবাঁধ, আর যারা বাঁধের ভেতরে আছেন তারাও পুরোপুরি নিরাপদ নন, কারণ দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের বিভিন্ন অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে সব সময়। অনেক বন্যার লাগে যুদ্ধ করতে আছি, এখন আমার এই ঘরটা তো আর খুলে চাই, আমরা ভাবছি তো অনেক কোনো খোঁজ খবর। একটু স্বাভাবিক জোয়ার যদি বাড়তি হয় তাহলে আমাদের এমন একটা পরিস্থিতি যা আমাদের ভাষায় প্রকাশ করে যে আমরা জীবনকে একদম বয়ে ধরে আমাদের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকি। এই অবস্থা শুধু নয়ারচরে নয়, চরমন্তাজ ইউনিয়নের মিটার বাজার, দক্ষিণ চরমন্তাজ, বউবাজার, দ্বারভাঙ্গা, চরান্ডা এবং চালিতাবনিয়াতেও একই চিত্র। এলাকার লোকজন বলছেন, আইলার পর বিভিন্ন সময়ে সংস্কারের কাজ হলেও তা ছিল সাময়িক, যে কারণে একের পর এক ঘূর্ণিঝড়ে এসে সুরক্ষাবাদ ভাসিয়ে নিয়ে যায়। জ্বর তুফান খাইতে 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 তো এটা মাইতেছি, ঘর দুয়ার কিছুই নাই আমাকে। এই এলাকার মেম্বার স্যার মানে আমার একটু সহযোগিতা করবে, এই সহযোগিতাটাও আমারে করে না। সরকার আমাদের জন্য কিছু করতো, তাইলে আমরা মনে হয় যে এদেশে ভালোভাবে চলতে পারতাম। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত ও টেকসই সুরক্ষা নিশ্চিত করতে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমরা একটু পরিদর্শন করে, একটু পর্যালোচনা করে আসলে তালিকাভুক্ত করে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করা যায় আমরা সে চেষ্টা করব। যদি কোথাও কোনো হঠাৎ করে জরুরি অবস্থা দেখা দেয় তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমাদের হাতে গোডাউনে জিও ব্যাগ রয়েছে
এবং আমরা তৎপর রয়েছি। অরক্ষিত এলাকার মানুষের দাবি, কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতের যে কোনো বড় দুর্যোগে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে উপকূলের এই জনপদ। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী। ঘূর্ণিঝড় আইলার ১৭ বছরে উপকূলের বর্তমান পরিস্থিতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থানীয়দের এখনকার দাবিগুলো কি জানতে চাই। জি মুন্নি, প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে এই উপকূলের মানুষকে রক্ষা করতে ১৮৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এটি আসলে ১৯৮৭ সাল থেকে ২০১৪ সালের মধ্যে এই বেড়িবাঁধগুলো পর্যায়ক্রমে নির্মাণ করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় আইলায় গত এই যে ১৭ বছর আগে যে তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু বেড়িবাঁধের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন। কিন্তু এই বেড়িবাঁধগুলো যখনই মেরামত হচ্ছিল তার মধ্যে আবার পরবর্তীতে একের পর এক ঘূর্ণিঝড়, এর মধ্যে রয়েছে নার্গিস এবং মহাসেন সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে আবার নতুন করে ক্ষতচিহ্ন কিন্তু রেখে গেছে, যার কারণে মানুষ যখন ঘুরে দাঁড়াবে ঠিক তখনই আবার আরেকটি ঘূর্ণিঝড় এসে এলাকার মানুষের কিন্তু অর্থনৈতিক এবং বিভিন্নভাবে ক্ষতি করে দিয়ে যায়। এবং তার মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষত চিহ্ন রেখে গেছে সেটি হলো যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এই বাঁধগুলো টেকসই নির্মাণের দাবি তুলছেন এলাকাবাসী এবং সেই সঙ্গে তারা বলছেন যে অনেক এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কিন্তু এখন পর্যন্ত ভেঙে আছে, সে বাঁধগুলো মেরামত করা হয়নি। তার মধ্যে রয়েছে চরান্ডা এবং চালিতিয়া বুনিয়ার বেশ কিছু এলাকা। এ বিষয়ে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তিনি কথা বলবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ তারা গ্রহণ করবেন। এবং সেই সঙ্গে অরক্ষিত এলাকার মানুষজন বলছে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা অরক্ষিত রয়েছে এবং কোনো কোনো এলাকায় বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এই বেড়িবাঁধগুলো সংস্কার দরকার বলে তারা মনে করছেন এবং অনেক এলাকায় পুরনো বেড়িবাঁধ রয়েছে যেগুলো আসলে মেরামত না করার কারণে এবং উচ্চতা বৃদ্ধি না করার কারণে প্রতি বছরই এক একটি দুর্যোগ এসে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি করে দিয়ে যায় এবং বিশেষ করে অর্থনীতির একটি বড় ধরনের ক্ষতি হয় এবং কৃষি এবং মৎস্য চাষের উপর যারা নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এমনটি বলছেন। এবং সেই সঙ্গে মুন্নি, আপনাকে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, রাঙাবালি নদী ভাঙন কবলিত এলাকা, যার কারণে এই যে একদিকে বেড়িবাঁধ ভাঙা এবং অন্যদিকে নদী ভাঙন, এই দুইটি কিন্তু এক হয়ে বড় ধরনের ক্ষতি করে এই অঞ্চলের মানুষের। সুতরাং তারা চাচ্ছে যে এই ক্ষতি নিরূপণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেক। এই ছিল আমার কাছে। কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ঘূর্ণিঝড় আইলায় ১৭ বছরে উপকূলের বর্তমান পরিস্থিতি ও স্থানীয়দের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে কামরুল হাসান রাঙাবালি থেকে যুক্ত ছিলেন। কক্সবাজারে পেকুয়ায় বইছে আনন্দের জোয়ার। খুশির কারণ, পেকুয়া এখন পৌরসভায় উন্নীত হয়েছে। বাসিন্দারা বলছেন বিএনপি সরকার গঠনের ৩ মাসের মাথায় কথা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। এক যুগেরই বেশি সময় পর দেশে ফিরে নিজ এলাকার মুখ দেখতে পেরেছিলেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার কথা দিয়েছিলেন তিনি। সরকার গঠনের ৩ মাসের মধ্যে তিনি তার এলাকার মানুষকে উপহার দিলেন পেকুয়াকে পৌরসভা। এ নিয়ে সরকারি গেজেট প্রকাশের পর আনন্দে এই এলাকা উৎসবের এখন আমেজ। নানা রঙের সেজে কৃতজ্ঞতার ব্যানার, ফেস্টুন আর আলপনায় উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানকার মানুষ। রোববার দুপুরের পর তারা বের করে আনন্দ শোভাযাত্রা। পেকুয়ার বাসিন্দারা বলেন এত কম সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করাই তারা সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে কৃতজ্ঞ। সালাউদ্দিন সাহেবের এলাকা এটা পৌরসভা হওয়াটাই আমি মনে করি পেকুয়ার ডেভেলপমেন্ট আরও উন্নয়ন হবে। খুশি হয়েছে তো মানুষ, খুশি আমার তো খুশি পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম বলেন পেকুয়া পৌরসভায় রূপান্তর হওয়ার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে। সরকারি যে অনেকগুলো সুযোগ সুবিধা সাথে সাথে বৃদ্ধি পাবে, আমরা সেই সুবিধা বুক করব। পাশাপাশি আমরা পৌরকর আদায়ের মাধ্যমে আমরা একটি পেকুয়া পৌরসভাকে আমরা একটি সমৃদ্ধ পৌরসভা হিসেবে ইনশাল্লাহ আমরা রূপান্তর করব। গেল 17 মে পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।
বগুড়া শহরের যানজট নিরসন ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে একের পর এক বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার বগুড়া সিটি কর্পোরেশন নগর ভবনে ফুটপাত দখল ও যানজট নিরসনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে এসে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। শহরের বুক চিরে যাওয়া 3টি রেল গেটে নির্মাণ করা হবে ওভারপাস। পাশাপাশি বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এবং বগুড়া মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। এছাড়া সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন ও আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বগুড়া পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান বগুড়া ওয়াসা, এটার পদক্ষেপ শুরু করা হয়েছে এবং কার্যক্রম চলমান আছে। সহসাই এটি ওয়াসা গঠিত হবে এবং বগুড়া পয় নিষ্কাশন এবং পানির দায়িত্ব তারা নেবে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।